149 দুইটা সাধারণ কমন ইন্টেনশন কমন অবজেক্ট আর দিছি অপরাধজনক নট হত্যা 299 এবং 300 দ্বারা। তারপরে দিছি চুরি ডাকাতি। গত বছর কি আত্মরক্ষা আসছিল? গত বছর আসছিল গত বছর। আত্মরক্ষা আসছে না? কি আসছে? ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলী, মানে আমাদের শীটের 1 নাম্বার কোশ্চেনটা। স্যার এটাও আসতে পারে। আজকে যে সবাই নাই, সবাই নাই, সবাই নাই। স্যার আমাদের এরকমই স্যার। হ্যাঁ, আজকে তো তোমাদের মানে মানে ওইখানে আছে 50 জন, 50-56, কিন্তু এখানে তো আরো বেশি থাকার কথা। আমাদের ইয়েগুলো তো আরো বেশি থাকার কথা। আচ্ছা, তোমরা আমাদের যেগুলো আছে সেগুলো পরে একটু থাকবে, আমি টোটাল ক্লাসটা শেষ করে নেই। ক্লাসটা হচ্ছে আমাদের আমরা গত ক্লাসে, কালকে তো ক্লাস করতে পারিনি নেট সমস্যার কারণে। আমার এখানে নেট প্রবলেম, ওদেরকে আনায়া 2বার ঠিক করেছি, তারপরও প্রবলেম দেখা দিছিল। পরে টোটাল ক্লাসটা ইয়া করে নিই। তো স্যার আর অপরাধের যৌথ দায় দায়িত্ব স্যার শুরু করছিলেন কালকে। যৌথ দায়িত্ব আর কমন ইন্টেনশন আর হচ্ছে যে কমন অবজেক্ট, দণ্ডবিধির দণ্ডবিধি না, টোটাল বিচার ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা টপিকস। একটা হচ্ছে যে কমন ইন্টেনশন আর হচ্ছে যে কমন অবজেক্ট। ঠিক আছে, কমন ইন্টেনশন হচ্ছে যে আমাদের কত দাঁড়ায়? 34 দাঁড়ায়। কমন অবজেক্ট হচ্ছে কত দাঁড়ায়? 149 দাঁড়ায়। তো কমন ইন্টেনশন বলতে আমরা কি বুঝি? কতিপয় ব্যক্তি একই উদ্দেশ্য পূরণকল্পে কোনো কাজের জন্য প্রত্যেকটি এমন ভাবে দায়ী হবে, একাকী করলে তিনি যেভাবে কি থাকে হন, দায়ী হন। যারা আজকে প্রথম শুনতেছেন বা যারা একেবারেই আর মানে জানেন নাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন, এটা মুখস্থ করে নেবেন। গত বছর আসছে কিনা দেখো তো, কমন ইন্টেনশন এবং কমন অবজেক্টের মধ্যে পার্থক্য। না স্যার, আসে নাই। কমন ইন্টেনশন আর কমন অবজেক্ট আছে নাই? 34 আর 107 ধারা পার্থক্য আসছে বাইছে। গত বছর কি 34 আর 107 দ্বারা পার্থক্য ছিল? জি জি, বাংলাদেশের দণ্ডবিধি আইনে 34-107 ধারা পার্থক্য। তাহলে 34 দ্বারা কি? কমন অবজেক্ট বলতে কি বোঝায় স্যার, একটু যদি বলতেন। বেআইনি সমাবেশের সদস্য কর্তৃক ওই সমাবেশের উদ্দেশ্য পূরণ কল্পে। আরে আবার কেটে, একটু লাইনে থাকো। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে আছি। কে? আমি রাজবাড়ি থেকে বলছি স্যার। বল, আমি ক্লাসে আছি, জরুরি কিছু? না না স্যার, ঠিক আছে তাহলে আমি জয়েন করি। আচ্ছা, ক্লাসে জয়েন করো। স্যার কমন ইন্টেনশন তো বুঝলাম, স্যার কমন অবজেক্টটা কি স্যার? এটাই তো বলতেছি রে বাবা। দেখো, আমরা বলছি যে কমন ইন্টেনশন আর একটা হচ্ছে যে কমন অবজেক্ট। এবং দেখা যায়, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। 34 দ্বারা, সেটা হচ্ছে যে কমন ইন্টেনশন, দণ্ডবিধির অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে লয়ার হিসেবে দুইটা বিষয়, মানে যে বিষয়টা খুব ভালোভাবে সবাইকে নগদর্পণে রাখতে হবে। একটা হচ্ছে 34 দ্বারা, একটা হচ্ছে যে 149 দ্বারা। 34 দ্বারা আর একটা হচ্ছে যে 149 দ্বারা। তো 34 দ্বারা হচ্ছে যে কমন ইন্টেনশন, যেটাকে আমরা বলি একই অভিপ্রায় বা অভিন্ন অভিপ্রায়, যেটাকে বলি। এটা মিউট করো, সবাই মিউট করো। এটা কেডা কথা বলতে? প্লিজ প্রশ্ন নম্বরটা বলেন স্যার। রনি আলম, আপনি মিউট করেন, মিউট করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
মিউট করেন। আচ্ছা দেখো, আমরা যেটা বলতেছি একটু দ্রুত শেষ করব, কারণ মানে সময় অলরেডি 20 মিনিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো সবাই জয়েন করতেছে মাত্র। আমি তো ইফতার করে ঠিক মতো মানে ইফতারটাও করি না, এমনিতে ইয়ে করে ফেললাম। তোমাদের চেয়ে আমার ইয়ে বেশি, কিন্তু তোমরা আসলে সিরিয়াস না। তো শীতের স্যার আপনার 34 ধারা এবং 109 ধারার পার্থক্য নাই, আসলে কিভাবে দেবে? 34 দ্বারা 109 দ্বারা পার্থক্য বলছি, না 34 দ্বারা 149? 189 ধারা স্যার, মানে পার্থক্যটা 149। নাই। আচ্ছা, পার্থক্য নাই, আমি বলে দিতেছি, দেখো হয়ে যাবে। আমরা বলছি যে 34 দ্বারা, যদি আমরা 34 দ্বারা কাকে বলে, 34 দ্বারা কি, সেখানে বলছে কমন ইন্টেনশন। কতিপয় ব্যক্তি একই উদ্দেশ্য পূরণ কল্পে কৃত কোনো কাজের জন্য প্রত্যেকে এমন ভাবে দায়ী হবে, একাকী করলে তিনি যেভাবে দায়ী হন। এটা গেল 34। আর 149 বলছে যে বেআইনি সমাবেশের সদস্য কর্তৃক উহার উদ্দেশ্য বাস্তবায়ন কল্পে উক্ত সমাবেশে মানে যারা বাস্তবায়নের জন্য যারা উপস্থিত আছে প্রত্যেক সদস্য সমানভাবে কি হবে, দায়ী হবে। কি বলছি? বেআইনি সমাবেশের সদস্য কর্তৃক ওই সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করবে বা সাধারণ উদ্দেশ্য পূরণ করবে উপস্থিত সকল সদস্য কি হবে, দায়ী হবে। দেখো 34 দ্বারা বলছে যে 2 বা ততোধিক ব্যক্তি, 34-এ বলছে যে প্রত্যেক 2 জন হলে প্রত্যেকে দায়ী হয়ে যাবে। আর বেআইনি সমাবেশের সদস্য বলতে 149 বলছে বেআইনি সমাবেশের সদস্য, বেআইনি সমাবেশের সদস্য হতে হলে 5 বা ততোধিক ব্যক্তি হতে হবে। 34 দ্বারায় বলছে যে কমন ইন্টেনশন, সেখানে উপস্থিত না থাকলেও 34 দ্বারা দায়ী হয়ে যাবে। কিন্তু 149 দ্বারা বলছে যে বেআইনি সমাবেশের সদস্য কর্তৃক ওই সমাবেশের উদ্দেশ্য পূরণ কল্পে ওই সমাবেশে উপস্থিত সকল সদস্য কি হয়ে যাবে, দায়ী দায়ী হবে হয়ে স্যার। যাবে। তার মানে 34 দ্বারা হচ্ছে যে 2 জন, আর বেআইনি সমাবেশের জন্য কতজন? স্যার 5 জন বা ততোধিক। 5 বা ততোধিক ব্যক্তি। তাহলে 34 দ্বারা যদি মানে ঘটনাস্থলে না থাকলেও তুমি কি হবা, দায়ী হব। দায়ী হবে। আর 149 বলছে কি, প্রত্যক্ষভাবে থাকতে ঘটনাস্থলে হবে, কি করতে হবে, তোমাকে বেআইনি থাকতে সমাবেশে হবে, সদস্য হতে হবে এবং ঘটনাস্থলে কি থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। তাহলে আমরা দেখো, তোমাদের যদি কোশ্চেন আসে 34 কমন ইন্টেনশন এবং কমন অবজেক্টের মধ্যে পার্থক্য, তখন বলবা যে 34 দ্বারাই কি বলছে, কমন সাধারণ অভিপ্রায়, আর 49-এ সাধারণ উদ্দেশ্য। 34 দ্বারায় বলছে যে কতিপয় ব্যক্তি একই উদ্দেশ্য পূরণ কল্পে কৃত কোনো কাজের জন্য এমন ভাবে দায়ী হবে, একাকী করলে তিনি যেভাবে দায়ী হন। আর কমন অবজেক্টে বলছে যে যদি কোনো বেআইনি সমাবেশের সদস্য কর্তৃক ওই সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন কল্পে বা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, এরকম সমাবেশ স্থলে যদি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে, তাহলে ওই সমাবেশের প্রত্যেক সদস্য কি হয়ে যাবে, দায়ী হবে। তাহলে 34 দ্বারায় কতজন, 2 জন। ন্যূনতম 2 জন, কমন অবজেক্টে কতজন, ন্যূনতম 5 জন, 34 দ্বারায় ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও কি হবে, দায়ী হবে। দায়ী হবে। কমন অবজেক্টে কি হবে, দায়ী হবে না। উপস্থিত থাকতে হবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন দেখো আমাদের দণ্ডবিধির আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে যে আরেকটা প্রশ্ন তোমরা পড়ে ফেলবা। সেটা হচ্ছে যে জেনারেল এক্সেপশন, ব্যতিক্রম গুলো। আমাদের 76 থেকে কত ধারা পর্যন্ত, 106 পর্যন্ত। 76 থেকে 106 পর্যন্ত যদি এই কোশ্চেনটা আসে, এই কোশ্চেনটা অ্যান্সার করবা। অ্যান্সার যদি করতে পারো তাহলে তোমার ভালো মার্ক ক্যারি করবে। শুধু 76 কি বলছে, 77 কি বলছে, হেডলাইন গুলো লিখবা। আমাদের শীটে 1 নাম্বার, আমাদের শীটের 1 নাম্বার, গাইডের 1 নাম্বার, আমাদের গাইড বইয়ের 1 নাম্বার। জি স্যার, থ্যাংক ইউ। 76 থেকে 106। হ্যাঁ, দেখবে যে আমি খুব সংক্ষেপে দিছি, যতটুকু তারা লিখবা। স্যার আছে স্যার 96 থেকে 106 তো সেম। 96 থেকে 106 আত্মরক্ষার অধিকার গত বছর আসছে না? সম্পত্তি বা আত্মকৃত কোনো কাজ। হ্যাঁ। আজকে আমরা তাহলে এটা গেল একটা কোশ্চেন, আর একটা বললাম কি, অপরাধের যৌথ দায়িত্ব বললেন। অপরাধের যৌথ দায়িত্ব মেনসরিয়া, এটা থেকে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। এখানে প্রবলেমেটিক কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে। আমাদের শীটের দেখবা যে শীটের তোমার 235 পেজে প্রবলেমেটিক কোশ্চেন দেওয়া আছে। এই প্রবলেমেটিক কোশ্চেন গুলো এবার আসতে পারে, সম্ভবত প্রবলেমেটিক কোশ্চেন পাবা। আমরা এখন 68 তে আছে। আমরা পড়বো এখন বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ কত দ্বারা,
141 দ্বারা বেআইনি সমাবেশ 100 কত দাঁড়ায়? 141 দ্বারা। বেআইনি সমাবেশের ইংরেজি কি? আনলফুলি অ্যাসেম্বলি। আনলফুল অ্যাসেম্বলি, বেআইনি সমাবেশ। দেখো আমরা মিউট রাখো, সবাই মিউট রাখো। 149 ধারায় কি স্যার? এতক্ষণ পড়াই ফেলছি তো। তো সেটা 100 পার্থক্য করলাম না। হ্যাঁ 141, আর একটা হচ্ছে যে 141 আমরা বলছি কি? বেআইনি সমাবেশ। Unlawful। বেআইনি সমাবেশ। দেখো 141 বেআইনি সমাবেশের সংজ্ঞা, 142 বেআইনি সমাবেশের সদস্য, 143 বেআইনি সমাবেশের শাস্তি। শাস্তি হবে 6 মাস। 144 মারাত্মক অস্ত্রের সাহায্যে। প্লিজ মিউট করো, কার এখান থেকে আওয়াজ আসে? একটু নামটা বলো তো, কার এখান থেকে আওয়াজ আসে? তোমরা একটু নাম বলো, তাহলে আমি এখান থেকে আওয়াজ দিব। আইরিন, আইরিন কোন কলেজ? কে আছে? আরেকজন আসতেছে, আওয়াজ আসতেছে। টাপ কি রে? টাপ কি? কার এখান থেকে আওয়াজ আসতেছে? আরেকটা স্যার সিদ্দিকুল ইসলাম। সিদ্দিক, সিদ্দিক মিউট করো। সিদ্দিক, সিদ্দিক সাহেব মিউট করেন। ফেসবুক থেকে যারা জয়েন করছে তারা নীরব আছে। তোমরা এই মেসেঞ্জার গ্রুপ থেকে যারা জয়েন করছো তারা একটু কথা মিউট করো না। আচ্ছা দেখো এখন মিউট হয়েছে। তা আমি আবার বলি, ঠিক আমরা বার কাউন্সিলে যখন পড়াই তখন 141 থেকে 146, 47 একেবারে পর্যন্ত আমাদের যেতে হয়। তার মধ্যে 141 থেকে 145 পর্যন্ত আমাদের বেআইনি সমাবেশের কথা বলা আছে। সেখানে 141 বেআইনি সমাবেশের সংজ্ঞা, 42 বেআইনি সমাবেশের সদস্য, 43 বেআইনি সমাবেশের প্রার্থী, 44 মারাত্মক অস্ত্রের সাহায্যে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করা, 45 বেআইনি সমাবেশ ভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়ার পরেও যদি সেখানে তুমি কি করো? অবস্থান করো। এই পাঁচটা কয়টা সেকশন? 41, 42, 43, 44, 45। এই পাঁচটা সেকশন আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এই জায়গা থেকে আমরা বার কাউন্সিল এমসিকিউ অথবা অনেক সময় রিটেন কোশ্চেন পেয়ে থাকি। যাই হোক, এখন যেহেতু আমাদের এলএলবি ফাইনালে আমাদের সেখানে বলা আছে 5 বা ততোধিক ব্যক্তি যখন সমাবেশকে তখনই বেআইনি সমাবেশ বলে গণ্য হবে যখন ওই সমাবেশের ব্যক্তিবর্গ নিম্নলিখিত 5টা কাজ করে থাকে। 5টা কাজ, অর্থাৎ 141 দ্বারায় 5 জন ব্যক্তি, 5 বা ততোধিক ব্যক্তি, এই 5টা যদি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য তো পড়ে তাহলে ওইটা বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। সেখানে বলছে যে কোন সরকারি কর্মচারীকে আইনানুগ ক্ষমতা প্রয়োগের ব্যাপারে কি দেখানো? ভয়ভীতি দেখানো বা বল প্রয়োগ করা। ভীতি প্রদর্শন। কোনো আইনানুগ প্রক্রিয়া যদি কাউকে বাধা দান করে বা কোনো অপরাধমূলক বা অনধিকার প্রবেশ করে বা সেখানে অনধিকার প্রবেশ করে অপরাধ অনুষ্ঠান করে বা কোনো ব্যক্তিকে অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে বা বল প্রয়োগের বান করে বা তার পথ পানির ব্যবহার বন্ধ করে অথবা মানে এই ধরনের অশরীরী থেকে যদি অধিকার হতে তাকে যদি বঞ্চিত করো অথবা বল প্রয়োগের মাধ্যমে যা সে করতে বাধ্য নয় তা করতে বাধ্য করা, যা সে করতে বাধ্য তা করা থেকে বিরত রাখা, এই ধরনের 5টা এলিমেন্টস যদি একটা এলিমেন্টসে পড়ে যায় তাহলে সেটা কি হবে? বেআইনি সমাবেশ। আনলফুল অ্যাসেম্বলি। বইতে কত পেজে? বইতে স্যার বইতে 248 পৃষ্ঠা আছে, দেওয়া আছে এগুলো। ইন্দোনেশিয়া নরহত্যার পরে 248 পৃষ্ঠা। পাইছি ঠিক আছে, পাইছি। তাহলে এখানে এই 141-এ 5 ব্যক্তির সমাবেশকে তখনই বেআইনি সমাবেশ বলা যখন উক্ত সমাবেশ গঠনকারী ব্যক্তিগণের উদ্দেশ্যে নিম্নরূপ 5টা থাকে। অর্থাৎ 5টার মধ্যে কি কি? প্রথমে কোন সরকারি কর্মচারীকে আইনানুগ ক্ষমতা প্রয়োগের ব্যাপারে বাধা দেওয়া। 2, কোন আইন বা আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা দেওয়া। দেখো মিল একবারে পাইবা। প্রথমটা সরকারি কর্মচারী, দ্বিতীয়টা হচ্ছে যে আইন। 3 নম্বরটা হচ্ছে যে দুষ্কর্মের বা অপরাধমূলক অনধিকার প্রবেশ করে সেখানে অপরাধ অনুষ্ঠান করা। 4 নম্বরে হচ্ছে যে কোনো ব্যক্তিকে বল প্রয়োগের মাধ্যমে বা বল প্রয়োগের বান করে তার কাছ থেকে কোনো সম্পত্তি আদায় করা, তার পথ পানি এই ধরনের অশরীরী অধিকার থেকে তাকে বঞ্চিত করা। 5 নম্বরে হচ্ছে যে যা সে করতে বাধ্য নয় তা করতে বাধ্য করা, যা করতে সে বাধ্য তা করা থেকে বিরত রাখা। কে পারবো? আমি পারবো স্যার। জি স্যার। সবাই পারবে স্যার ইনশাআল্লাহ। পারলে বেআইনি সমাবেশ সবাই পারবে, এটা না করার কিছু নাই স্যার। এরপরে বেআইনি সমাবেশের সদস্য হচ্ছে 100 কত? 42-এ। আর 43-এ বেআইনি সমাবেশের শাস্তি কত? 6 মাস।
6 মাস পর্যন্ত অর্থদণ্ড। 44-এ মারাত্মক অস্ত্রের সাহায্যে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করলে 2 বছর। আর হচ্ছে যে 45-এ ওই 45-এ বলছে বেআইনি সমাবেশ ভঙ্গের নির্দেশ দেওয়ার পরেও যদি সেখানে তুমি অবস্থান করো তাহলে কত বছর? 2 বছর কারাদণ্ড। আর 46-এ 42-এর পরে 45-এর পরে কি? 46 হচ্ছে দাঙ্গা। দাঙ্গা। স্যার এগুলো কোথায় আছে স্যার? 44-এর পর দাঙ্গা। 149 না স্যার? দাঙ্গা মানে আমাদের যদি কোশ্চেন দিয়ে দেয় বেআইনি সমাবেশ কখন দাঙ্গায় পরিণত হয়, তখন লিখবো বেআইনি সমাবেশের সদস্য কর্তৃক বা ওই সমাবেশের উদ্দেশ্য বাস্তবায়নে যদি উগ্রতা বা বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ করে তাহলে সেটা কি হয়ে যাবে? দাঙ্গায় পরিণত হবে। দাঙ্গা হয়ে যাবে। দাঙ্গা হয়ে যাবে। অর্থাৎ বেআইনি সমাবেশের সদস্যরা ওই সমাবেশের উদ্দেশ্য বাস্তবায়নে যদি বল প্রয়োগ, উগ্রতা, দাঙ্গা অর্থাৎ মানে ফোর্স বা ভায়োলেন্স যেটাকে আমরা বলি, যদি এই বিষয়গুলো করে তাহলে সেটা কি হয়ে যাবে? দাঙ্গা। দাঙ্গা হয়ে যাবে। দাঙ্গা হয়ে যাবে। আর তখন দাঙ্গার শাস্তি আছে আমাদের কততে? 47-এ 2 বছর। আর মারাত্মক অস্ত্রের সাহায্যে দাঙ্গা প্রদর্শন করলে 48-এ 3 বছর। এরপরে আছে আমাদের কমন অবজেক্টস। তাহলে আমরা এখানে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 পর্যন্ত আমরা কি করে ফেললাম? আলোচনা করে ফেললাম, তাই না? নিচে যা পড়ো। সুপার পর যা পড়ো তাহলে। আশা করি বেআইনি সমাবেশ যদি আসে পারবো। পারবো স্যার। পারবো স্যার। পারবো স্যার, ইনশাআল্লাহ। নিন্দনীয় নরহত্যা এটা আছে তো। এরপরে আমাদের আছে কি? নিন্দনীয় নরহত্যা স্যার। নিন্দনীয় নরহত্যা কততে? স্যার এইটার আগেরটা 243 পৃষ্ঠা। 200 কত? 43 99 নাকি? 243 স্যার, 243 পৃষ্ঠা। 99 সেকশন 299 299-তে পৃষ্ঠা। 299-তে কি আছে? ধারা স্যার, কালপাবেল হোমিসাইড কালপাবেল হোমিসাইড বা দণ্ডনীয় নরহত্যা বা অপরাধজনক নরহত্যা। খুব ইম্পর্টেন্ট বার কাউন্সিলের জন্য। এখান থেকে রিটার্ন অত্যন্ত ইম্পর্টেন্ট এবং প্রতি বছর এখান থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। তো আমাদের এখানে প্রথমে বলছে যে দণ্ডনীয় নরহত্যা, তারপর হচ্ছে যে কি 300 ধারায় কি? খুন। খুন। 300 দ্বারা মার্ডার 300 ধারায় কি? খুন। খুন। আর 301-এ যে ব্যক্তির মৃত্যু অভিষ্ট ছিল সে ব্যতীত অন্য ব্যক্তিকে খুন, অর্থাৎ যেটাকে আমরা বলি মিস টার্গেট। আর 302-এ হচ্ছে যে খুনের শাস্তি। 303-এ হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক কি খুন হলে। আর 304 হচ্ছে যে অপরাধজনক নরহত্যার শাস্তি। আর 304-এর এতে অবহেলা করে কারো মৃত্যু সংঘটন করলে, 304-এর বিতে মানে ব্যাপকভাবে কাম চালিয়ে কারো হত্যা করলে। আর 305-এ আছে কি শিশু, উন্মাদ, নাবালককে আত্মহত্যা যদি না একটু পেজ না, শিশু, উন্মাদ বা নাবালককে যদি আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয় সেটা হচ্ছে যে 305-এ। আর 306-এ আছে কি আত্মহত্যার সহায়তাকরণ। আর 307-এ আছে অ্যাটেম্প টু মার্ডার। 308-এ আছে অ্যাটেম্প টু কালপাবেল হোমিসাইড। আর 309-এ সেটা তোমরা পারোই আত্মহত্যার কি দেওয়া 310-এ ঠক উদ্বেগ। 310 পর্যন্ত আমরা গেলাম না। এই পর্যন্ত আমাদের প্রথমত হচ্ছে যে আমাদের দণ্ডনীয় নরহত্যা বা কালপাবেল হোমিসাইড। এখানে বলছে যে যদি কোনো ব্যক্তি মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে কৃত কোনো কাজের দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, মানে কাজের দ্বারা, খেয়াল করবা, বা এমন দৈহিক জখমে মৃত্যু ঘটতে পারে, ঠিক সেই দৈহিক জখমের মানে এমন দৈহিক জখমে মৃত্যু ঘটতে পারে তেমন দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজের দ্বারা তার কি ঘটালে? মৃত্যু ঘটালে। অথবা বলছে যে কাজের ফলে তার মৃত্যু ঘটতে পারে জানা সত্ত্বেও তাকে সেই কাজের দ্বারা ওই ব্যক্তির যদি মৃত্যু ঘটায় তাহলে সেটাকে আমরা কি বলবো? নিন্দনীয় নরহত্যা। দেখো আমরা আবার বলি, এখানে একটা মেইন থিম আসে, সেটা হচ্ছে যে মানে কাজ, কোন কাজের দ্বারা কি ঘটা? মৃত্যু ঘটা। মৃত্যু ঘটা। কিসের দ্বারা? কাজের দ্বারা। অর্থাৎ মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে কোনো কাজের দ্বারা মৃত্যু ঘটালো। দৈহিক জখমে মৃত্যু ঘটতে পারে তেমন দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্য নিয়ে তাকে মৃত্যু ঘটালে, যে কাজের ফলে তার মৃত্যু ঘটতে পারে জানা সত্ত্বেও সেই কাজের দ্বারা কি ঘটালে?
মৃত্যু মৃত্যু ঘটালে ঘটালে এটাকে আমরা কি বলি? দণ্ডনীয় দণ্ডনীয় নরহত্যা। নরহত্যা। যেমন এখানে বইতে দেওয়া আছে, তোমরা বা মেইন বইতে গেলে পাবা, সেখানে ক এক ব্যক্তির মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে একটা গর্তের মধ্যে কি করে? গর্ত করে, গর্তের মধ্যে এইভাবে কঞ্চি গেড়ে রাখে, আর গর্তের উপর দিয়ে পুরা বিছনা বা পাতা বিছিয়ে রাখে, উপর দিয়ে ঘাস দিয়ে রাখে। তিনি জানে এই লোকটা এই দিক দিয়ে যাবে, যাওয়ার ফলে যে এখানে সাদা মানে ভালো রাস্তা মনে করে এটার উপরে পা দিবে, এখানে পড়বে, নিচে কঞ্চি গাড়ানো আছে, এটার মধ্যে মানে আঘাত হবে, আহত হবে, সেটা মারা যাবে। এটা কি? নরহত্যা। এটা কি নিন্দনীয়? দণ্ডনীয় নরহত্যা। বুঝা গেছে? আবার এখানে এখানে দেখবে যে তোমাদের বইতে আরেকটা উদাহরণ দেওয়া আছে, মানে এখানে ক জানে জোপের আড়ালে ট রয়েছে, মানে ক জানে জোপের আড়ালে ট আছে, মানে একজন ব্যক্তি আছে। এখন ক ট এর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে ট এর মৃত্যু ঘটতে পারে জেনেও আরেকজন ব্যক্তিকে ক কে বলতেছে জোপের দিকে কি করো, গুলি করো, গুলি করো, এবং সে জোফের দিকে গুলি করছে, কিন্তু যে গুলি করছে সে জানে না জোফের আড়ালে যে কি আছে, আরেকজন আছে। আরেকজন But যে বলছে সে জানে। এখন এই যে ক জানে জোফের আড়ালে কে আছে? গ আছে। তোমাদের পরীক্ষাতে ধরো কোন নাম টাম দিয়ে দিতে পারে প্রবলেমেটিক কোশ্চেনের মধ্যে। যিনি জানে তিনি কি হবেন? অপরাধী হবেন, কি হয়ে যাবেন? দায়ী হবেন। দায়ী হয়ে যাবেন। আর যিনি জানেন না তিনি কি হবেন না? দায়ী হবেন না। তাই হবে না, ঠিক কিন্তু আছে? এটা হচ্ছে আমাদের কি নিন্দনীয় নরহত্যা। তাহলে নিন্দনীয় নরহত্যার মেইন থিমটা কি? মৃত্যু ঘটানোর কোনো উদ্দেশ্যে কার্য দ্বারা মৃত্যু ঘটানো। দৈহিক জখমে মৃত্যু ঘটতে পারে, তেমন দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্য নিয়ে কৃত কাজের দ্বারা মৃত্যু ঘটালে যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে জানা সত্ত্বেও সে কাজের দ্বারা তার কি ঘটলে? মৃত্যু ঘটলে মৃত্যু ঘটলে। এটাকে আমরা কি বলি? নিন্দনীয় এখানে তোমাদের অনেক প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না কারণ সময় কম, আমি জানি। তো এটা হচ্ছে স্যার, এটা তো হত্যাই মনে হয় স্যার। নিন্দনীয় জাস্ট কি নিন্দনীয় নরহত্যা। অর্থাৎ এক কথায় আমি বললাম এটা কাজের দ্বারা কি ঘটালে? মৃত্যু ঘটানো। এরপর 300 দ্বারা আছে কি? খুন। খুন, যেটাকে আমরা বলি কি? মার্ডার। 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 খুন কত দ্বারায়? 300 দ্বারা। 300 দ্বারা। এখন এখানে যাই বলছে যে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, সেখানে দণ্ডবিধিতে কয়টা কথা বলা আছে? 5টা স্যার। 5টা কি কি? 4টা না? মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে সম্পাদিত কাজ, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে দৈহিক জখম, মৃত্যু এমন দৈহিক জখম যার স্বাভাবিক পরিণতি মৃত্যু, এবং মৃত্যুর সম্ভাব্যতা কি থাকা? অবগত থাকা। কয়টা কথা? 4টা কি কি আবার? আমি একটু তোমরা একটু সবাই শোনো, আমি বলতেছি। মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে, মৃত্যু ঘটানোর অভিপ্রায় দৈহিক জখম, মৃত্যু ঘটানোর প্রথমে মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে সম্পাদিত কাজ, তার মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে দৈহিক জখম, এমন দৈহিক জখম যার স্বাভাবিক পরিণতি কি? মৃত্যু, এবং মৃত্যুর সম্ভাব্যতা কি থাকা? অপরাধ থাকা। এই 4টার মধ্যে আমি এখানে 4টাতে উদাহরণ দেওয়া আছে, এগুলো আমাদের বার কাউন্সিলে আমি একটা একটা করে, এবং এখানে উদাহরণ দিলে হবে পরীক্ষায়, শুধু লিখে উদাহরণটা দিব, ঠিক আছে? সময় পাইলে তো দিবাই, আর না পারলে তো শুধু হেডলাইনটা লিখে আসবা। মৃত্যুর অভিপ্রায় সম্পাদিত কাজ, মৃত্যুর সম্ভাব্যতা, মৃত্যু ঘটানোর উপরে দৈহিক জখম, এমন দৈহিক জখম যার স্বাভাবিক পরিণতি মৃত্যু, মৃত্যুর সম্ভাব্যতা অবগত থাকা। এই হেডলাইন লিখে আসবা। আর যদি উদাহরণ দিতে পারো ওয়েল এন্ড গুড, নেই। আর যদি এখান থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসে তাহলে তো ওকে। এখন এই 4টার মধ্যে পড়লে সেটা কি হবে? এটা কি হবে? এটা মার্ডার। এটা কি? মার্ডার। কিন্তু আবার বলছে যে ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন বলে গণ্য হবে না, অর্থাৎ খুনের ব্যতিক্রম কয়টা? 5টা। খুনের ব্যতিক্রম কয়টা? 5টা। এই 5টা কি হবে না? খুন হবে না, বাট এগুলো কি হয়ে যাবে? খুন হয়ে যাবে। এগুলো অপরাধজনক নরহত্যা হয়ে যাবে, বা অপরাধজনক নরহত্যা হয়ে যাবে। কি বলছি? 5টা কয়টা ব্যতিক্রম?
পাঁচটা ব্যতিক্রম পাঁচটা ব্যতিক্রম। এই পাঁচটা ব্যতিক্রম কি কি? এক হচ্ছে যে আকস্মিক উত্তেজনা, আত্মরক্ষা, সরকারি কর্মচারীর কাজ, আকস্মিক কলহ, আত্মহত্যা। তোমাদের যদি মনে না থাকে তাহলে আকস্মিক উত্তেজনা, আকস্মিক কলহ, আত্মহত্যা, আত্মরক্ষা, সরকারি কর্মচারীর কাজ, এই চারটা আ একটা স। কয়টা? এটা মনে রাখছো কি স্যার? খেয়াল করো প্লিজ প্লিজ, তোমরা অনেকে মিউট করে রাখো। আমি আবার বলি, আমরা বলছি যে খুন 300 ধারায়, খুনের 4টা এলিমেন্টস, আর খুনের ব্যতিক্রম 5টা। খুনের ব্যতিক্রম এক্সেপশন কয়টা? 5টা। এই 5টা ব্যতিক্রম আমাদের বলছে যে যদি আকস্মিক উত্তেজনায় বশবর্তী হয়ে কোনো মৃত্যু সংঘটন করে, তারপরে বলছে যে আকস্মিক কলহে যদি মৃত্যু সংঘটন করে, তারপর যে আকস্মিক আত্মহত্যা করলে বা আত্মরক্ষার্থে কোনো কাজ করলে, অথবা সরকারি কর্মচারী দায়িত্ব পালনকালে যদি কোনো কাজ করে বা ওই সময় যদি কেউ মারা যায়, সেটা কি হবে না? খুন হবে না। তাহলে আকস্মিক উত্তেজনা, আকস্মিক কলহ, আত্মহত্যা, আত্মরক্ষা, সরকারি কর্মচারীর কাজ। সবাই একটু মনে মনে পড়ে গেল, আকস্মিক উত্তেজনা, আকস্মিক কলহ, আত্মহত্যা, আত্মরক্ষা, সরকারি কর্মচারীর কাজ। সরকারি কর্মচারীর কাজ। আবার পারবো? ইনশাআল্লাহ স্যার। আ আ আ আ স। আর উল্টো উল্টো করে দিলে হবে স্যার? উল্টো উল্টি করে দিলে হবে, কিন্তু চেষ্টা করবা এটা মুখস্থ করার একটা মানে কৌশল। এটা কিভাবে মুখস্থ রাখবা খেয়াল করো। কিভাবে মুখস্থ রাখবা? আমরা তো এমনি মনে রাখার জন্য আ আ আ আ স। তুমি মাথায় রাখবা যে এটা মাথায় রাখবা, সরকারি কর্মচারীর হচ্ছে মাঝখানে। কোনখানে? মাঝখানে স্যার। মাঝখানে। মাঝখানে বলতে কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। সরকারি কর্মচারীর কাজটা হবে 3 নাম্বারে। আর আত্মহত্যা যেটা, সেটা হবে কত নাম্বারে? 5 নাম্বারে। 5 নাম্বারে। আর 4 নম্বরে হচ্ছে যে আকস্মিক কলহ, আর 1 নম্বরে হচ্ছে যে আকস্মিক উত্তেজনা, আর 2 নম্বরে হচ্ছে কি? আত্মরক্ষা। আত্মরক্ষার্থে যদি মৃত্যুর সময়, দেখো তো হয় কিনা? আকস্মিক উত্তেজনা, আত্মরক্ষা, সরকারি কর্মচারীর কাজ, আকস্মিক কলহ, আত্মহত্যা। পারবো? ইনশাআল্লাহ স্যার। প্রশ্ন আসে খুন কাকে বলে, লিখবা 4টা উপাদান। আবার প্রশ্ন করছে খুন কখন অপরাধ জন্য নরহত্যা হিসাবে গণ্য হবে, তখন ব্যতিক্রম 5টা। এগুলো কি হিসাবে গণ্য হবে? অপরাধজনক নরহত্যা। নরহত্যা। আবার প্রশ্ন আসবে যে 302 দ্বারা খুনের মানে 299 এবং 300 ধারার মধ্যে কতটুকু পৃথক, পার্থক্যটা। আবার বলে আসবে 302 এবং 299 ধারা শাস্তি সহ আলোচনা করো, শাস্তি সহ আলোচনা করো। পারবো? এখানে আকস্মিক উত্তেজনা এবং আকস্মিক কলহ দুইটা একই জিনিস, একই রকম লাগছে। আরে বাবা, আমার এখানে পাগল চেচ্ছে, আমার উপরে পাগল আছে, কিছু চেতে গেছে। হ্যাঁ, কি বলছো? বললাম যে আকস্মিক উত্তেজনা এবং আকস্মিক কলহ দুইটাই তো একই রকম লাগতেছে। না, কলহটা ধরো পারিবারিক কিছু বিষয় আছে কলহর মধ্যে, মাথায় রাখবা, ঠিক আছে? আর আকস্মিক উত্তেজনা হইছে ধরো তুমি বাসায় গেছো, বাসার মধ্যে যাওয়ার পরে দরজা খুলছো, খোলার পরে বউ আইসা বলতেছে পাশের বাড়ির ভাই আমাকে ইয়ে করছে, ইপটিজিং করছে বা আমার উপরে হামলা চালাইছে। তোমার তো আপন বউ, মেজাজ খারাপ হয়ে গেছে। দরজার পাশে একটা লাঠি আছিল, এই লাঠি নিয়ে যাইয়া ওই বাসার দরজাও খোলা আছিল, দিছো তার মাথায় বেড়ায় 2টা বাড়ি, একবারে শেষ। কারণ বউ বলে কথা, তাই না? স্যার বউ তো আপনই হয়, তাই না স্যার? আকস্মিক উত্তেজনা। অথবা কলেজে বসে বসে কথা গল্প করতেছো, হঠাৎ করে আবার এক বন্ধু কোনো একটা কথা বলছে, তুমি কি উত্তেজিত হয়ে আঘাত করেছে। মানে থাপ্পড় মারছো বা এমন জায়গায় মারছো, তোমার মারার কোনো পূর্ব কি ছিল না, পরিকল্পনা ছিল না। কোনো প্রস্তুতি, প্রিপারেশন, কোনো কিছুই ছিল না, দিছো একটা মারছো। এটা কি? আকস্মিক উত্তেজনা। আকস্মিক। না না, এটা কলহ। দাঁড়াও একটু, দাঁড়াও, আমি একটু দেখতে আছি, আমার এখানে একটু গ্যাঞ্জাম লাগছে।
শুরু হয়ে গেছে। আমার এখানে কলা শুরু হয়ে গেছে। করবো আচ্ছা, এগুলো আমরা এখন ওইগুলো পরে বার কাউন্সিলের ক্লাস। ওটা নিয়ে আমি একটু বলি স্যার। হ্যাঁ বলো। আমি স্যার তো- এই যে গাছ লাস্ট পরীক্ষায় যখন পরীক্ষা দিয়ে নামতেছি তেজগাঁ কলেজে, হুম, তো যে বারান্দার সামনে তেজগাঁ কলেজের টিচার ছাত্র এবং টিচারের মারামারি হয়, হুম। ওইখানে মারামারি শুরুর পর্যায়ে আমি সিঁড়ি দিয়ে নামি এবং কাছে গেলে দেখি যে এক পর্যায়ে একটা ছাত্র টিচারের ঘাড়ে থাপড় মারলো। তো আমি আর বলতে যাইতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে কি, এর মধ্যেই হুম। দেখলাম ওই ছাত্র কয়েকটাকে ধরে এবার লাঠি দিয়ে মারতেছে। এখন এই সময় আমার মাথায় লাগবে, আমি মাথা নিচ করে একটা দৌড় দিছি। ওই সময় কিন্তু আমার মাথায় লাগতে পারতো। এই যে এটা কলহের মধ্যে, আকস্মিক একটা কলহের মধ্যে পড়ে গেছিলাম। এটা কলের মধ্যে আপনি পড়ে থাক বাইসে গেছেন, লাগে নাই? আবার যাই হয়েছে, আত্মরক্ষা হয়ে গেছে। আত্মরক্ষা হয়ে গেছে, কিন্তু ওই ছাত্রদের যে প্যাদানি দিল আপনারা দেখছেন, ও তো নিচে পায়ের নিচ দিয়ে বাইরে হয়ে যে গেট দিয়ে দৌড় দিল, নাহলে তো মারা যেত। না দেখি নাই, কিন্তু ওর আগেই বেরোয় গেছি, ও তা বুঝি নাই তো ওরকম গন্ডগোল হয়ে গেল। তাদের কলেজে আপনারা যারা কালকে মানে আগামী শুক্রবার পরীক্ষা দিবেন, তো বিশেষ করে তাদের কলেজের সেন্টার, যাদের ঢাকায় সেন্টার তো একটাই, তো তারা একটু পড়াশোনা করে যাবেন। এখানে গত সপ্তাহ প্রভাব কিছু আপনাদের উপরে পড়বে, সেজন্য একটু ভালো করে পড়াশোনা করে যাবেন। 100% পড়বে স্যার, 100-তে না, 100%। আমাদের কাছে তথ্য আসছে, আমাদের কাছে আসছে, একটু প্রিপারেশন ওইভাবে নেবেন। যারা ঢাকা আছেন, ওই যে কোনো টুকিটাকি এগুলো সেগুলোর প্রিপারেশন নিয়ে যাবেন না। এগুলোর প্রিপারেশন নিয়ে গেলে যদি ধরা খান, আই হ্যাভ নো কমপ্লেইন, সব একদম অবস্থা টাইট বানিয়ে দিব। তো সেজন্য সবাই অন্তত এই পরীক্ষার জন্য, যেহেতু এতগুলো পরীক্ষা দিয়ে আসছে, একটা পরীক্ষার জন্য প্রেজেন্ট করবেন না। পরীক্ষার সময় ধরা দিবে স্যার। হ্যাঁ, একটু কোনো মানে যাবে ওই দিন। তাহলে বুঝো একেবারে টাইট বানিয়ে দিব। অতএব আর যারা একটু কথা বলি পড়াশোনা করছো, একটু ভালো করে পড়াশোনা করো। বুঝা গেছে? একটু কথা বলি। Okay. আমরা কত দ্বারা গেছি? স্যার, একটা মিনিট স্যার, কথা বলি। 300 ধারা পর্যন্ত গেছি। আচ্ছা, এবার আমি হ্যাঁ, অন্যদিকে আর প্রশ্ন করো না, আমি একটু সামনে যাচ্ছি, কারণ না সময় কম, কালকে ক্লাসটা নিতে পারবো না, কালকে আমাদের একটা পার্টি আছে ফ্রেন্ডদের। আমি যাচ্ছি, প্রশ্ন যাচ্ছি। ফৌজদারি দায় করতে হচ্ছে এখানে। 2 নাম্বার প্রশ্নটা পারবা? 2 নাম্বার শাস্তি বলতে কি বুঝো? শাস্তির উপাদান, দণ্ডবিধিতে কি কি শাস্তি আছে, মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা যায়? এগুলো easy, স্যার। জি স্যার, এটা সহজ আছে। এটা পারবা তো সবাই? আচ্ছা, এটা পারলে ওকে। আমি আর এটা ধরতেছি না, যৌথ দায়িত্ব ধরতেছি না, আমি চুরি ডাকাতি ধরতেছি। যে তারপরে যে হচ্ছে যে আরেকটু পড়াবো, তো কিনা আছে বাংলাদেশের বাইরে পরশনত, এগুলো অপরাধমূলক ষড়যন্ত্র, অ্যাবেটমেন্ট। শ্রেণীবিভাগ, এটা কি পড়া দরকার আছে? কোনটা? শ্রেণীবিভাগ। হ্যাঁ, এটা এখন বলে দিচ্ছি, একটু বলে দিচ্ছি, খেয়াল করো। 3-এর ক, খ, গ আমি বলে দিচ্ছি, আর হচ্ছে যে 4-এর খ একটু পড়াই দিচ্ছি। এরপরে তো শুরুই নাই। ওই প্রাইমারি ও স্যাংশনিং অধিকারটা বুঝতেছি না স্যার। প্রাথমিক অধিকার, সানশাইনিং হচ্ছে উদীয়মান অধিকার। আচ্ছা, চুরি কাকে বলে? বাড়িতে সবাই তো কম চুরি করছো, তাই না? একটু পরে দেন স্যার, পারি তারপরে স্যার। এটা যদি পড়ানো লাগে, যারা আমার কাছে পড়ো, তোমরা যদি ইয়ে না পারো। আচ্ছা দেখো, চুরি, পরীক্ষা নকল করা এক ধরনের চুরি। চুরি, বলপূর্বক আদায়, আর একটা হচ্ছে কি দস্যুতা, আর একটা হচ্ছে ডাকাতি। আমি এমন দিয়ে খেয়াল করো, এটার কোনো শব্দ আমাদের দণ্ডবিধিতে দেওয়া নাই। সাধারণত আমরা এলিমেন্টস এর কারণে ওটাকে ছিনতাই বলি। আমি আবার বলি, প্রথম বলছি কি চুরি, তারপরে কি বলপূর্বক আদায়, যেটাকে ছিনতাই বলি, বলপূর্বক আদায়, তারপরে কি দস্যুতা, তারপরে কি ডাকাতি, তারপরে কি খুন সহকারে ডাকাতি। খুন সহকারে ডাকাতি কয়টা? আজান দিয়ে বলছে হুজুরে। পাঁচটা। খেয়াল করো, চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, খুন নাকি না, খুন সহ ডাকাতি। কয়টা হলো? 5টা হয়েছে তো। এই 5টা বিষয় একটু মিউট যাও তোমরা, আমি এটা বুঝাই দিই, তাহলে তোমরা বুঝে যাবা। আমরা চুরি যেটাকে বলি, আমাদের দণ্ডবিধি 378 দ্বারা আমাদের চুরির কথা বলা আছে।
সেখানে চুরির বিষয়বস্তু প্রথমে মাথায় নিব। চুরির বিষয়বস্তু হচ্ছে কি? অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি। তাহলে অস্থাবর সম্পত্তি বলতে তো আমরা কি বুঝি সেটা তো জানি। অস্থাবর সম্পত্তি কোনগুলো? অর্থাৎ চুরি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করে, তাহলে সেটাকে আমরা কি বলি? চুরি। এই চুরির বিষয়বস্তু কি হবে? স্থাবর না অস্থাবর? অস্থাবর। তাহলে চুরি ক্লিয়ার? অর্থাৎ কোনো ব্যক্তির অস্থাবর, অন্য কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করা, সেটার নামে কি? চুরি। চুরি। কত দাঁড়ায়? 378 ধারা। 378 ধারা। 378 দাঁড়ায়। হ্যাঁ, চুরির শাস্তি 379। আমি শাস্তি বলতেছি না। আর চুরির বলছে 378। প্লিজ, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখায়, কিসের ভয় দেখায়? ক্ষতির ভয়। ক্ষতির ভয় দেখায়। ক্ষতির ভয় দেখাইয়া অথবা ভয় প্রদর্শিত ব্যক্তির নিকট হতে কোনো সম্পত্তি বা মূল্যবান, যা তার নিকট মূল্যবান জামানত বা জামানতে পরিণত হতে পারে, তার কাছ থেকে যদি ছিনিয়ে আনে, তাহলে সেটা কি? ছিনতাই বা বলপূর্বক আদায় বা ছিনতাই। দেখো, আমরা বলছি কিসের ভয়? ক্ষতির ভয় দেখাইয়া। ক্ষতির ভয় দেখাইছে, অথবা ক্ষতির ভয় দেখাইয়া ভয় প্রদর্শিত ব্যক্তির নিকট থেকে তার কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত তার কাছ থেকে যদি ছিনিয়ে আনে, তাহলে সেটা কি? বলপূর্বক আদায়। কিন্তু চুরি হয়েছে, আস্তে আস্তে প্লিজ সবাই মিউট, চুরি হয়েছে সম্মতিতে না অসম্মতিতে? অসম্মতিতে। আর বলপূর্বক আদায় হয়েছে সম্মতিতে না অসম্মতিতে? সম্মতিতে আদায় করছে কিসের মাধ্যমে? বল প্রয়োগ। সম্মতি আদায় করছে কিসের মাধ্যমে? বল প্রয়োগ। ক্ষতির ভয় দেখায়। ঠিক আছে, এই যে বলপূর্বক আদায়, সেখানে ক্ষতির ভয় দেখাইছে এবং অসৎ উদ্দেশ্য ছিল, তার কাছ থেকে সম্পত্তি কি করছে? এই যে সিনাই নিয়ে আসছি, এর জন্য এর নাম হয়ে গেছে কি? ছিনতাই, যেটাকে আমরা বলি এক্সটোরেশন। ক্লিয়ার সবাই? আর ছিনতাই করতে যাইয়া যদি মানে চুরি বা ছিনতাইয়ের উগ্রতা, মানে একটু উগ্রতাটা বেশি দেখাও এবং যার সদস্য সংখ্যা 5 জনের কম হয়, 5 জনের কম হয়, অর্থাৎ চুরি বা ছিনতাইয়ের উগ্রতা, কি বলছি? উগ্রতা, অর্থাৎ তাৎক্ষণিক আঘাত, তাৎক্ষণিক মৃত্যু, মাইরা ফেলানো, মাইরা দিলাম, এরকম বলতেছে। তাৎক্ষণিক আঘাত, তাৎক্ষণিক মৃত্যু, অথবা বলছে তোমাকে এখানে আটক করে রাখলাম, এখান থেকে যদি না দাও যাইতেই পারবা না। তাৎক্ষণিক ভয়। হ্যাঁ, মানে ইনস্ট্যান্ট ডেথ, ইনস্ট্যান্ট হার্ট হচ্ছে যে ইনস্ট্যান্ট রংফুল রেস্ট। এই যে এই ভয়গুলো যদি দেখায়, যার সদস্য সংখ্যা 5 এর নিচে হবে, তখন সেটা হয়ে যাবে কি? দস্যুতা। আর দস্যুতার সদস্য সংখ্যা যখন 5 বা ততোধিক হবে, তখন হয়ে যাবে এটা কি? ডাকাতি স্যার। আর ডাকাতি করতে গিয়ে যদি কাউকে মেরে ফেলো, তখন সেটা হয়ে যাবে খুন সহ ডাকাতি। ডাকাতি। কয়টা কথা বললাম? 5টা। চুরি, বলপূর্বক আদায়, তারপর দস্যুতা, তারপর হচ্ছে বলপূর্বক ছিনতাই এবং খুন, এবার দস্যুতা, ডাকাতি। আচ্ছা, একটু মিউট করেন, আপনারা একটু মিউট করেন, আমি সবাই জিজ্ঞেস করতেছি, সবাই কি বুঝছো? আয়েশা সিদ্দিকা, অর্জুন বিশ্বাস, হ্যাঁ সামির দাস আসর, কক্সবাজার। সামির আসো, সমীর, রাবিয়া বসরি। আচ্ছা, তাহলে আমরা কেলো কি কি? চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, খুন সহ ডাকাতি। দস্যুতা, হ্যাঁ, খুন সহ ডাকাতি।
চুরি এবং ছিনতাইয়ের মধ্যে ইয়ের মধ্যে পার্থক্য, চুরির অপরাধ শ্রেণী বিভাগ, সম্পত্তি আত্মসাৎ পার্থক্য। এগুলো দেখে নিবা 387, 378, 79, 80, 81, দস্যুতা এবং ডাকাতির সাথে। কোন ব্যক্তি কি নিজের সম্পত্তি চুরি করতে পারে? জি স্যার, পারে পারে স্যার। এই যে একটু আগে বলছিলেন চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, দস্যুতা ডাকাতি, খুন। স্যার চুরি থেকে বলছিলেন যে 378 ধারা। এখন পরবর্তী যাতে আমরা মনে রাখতে পারি এরপরে ওইটা কয় ধারা, ওইটা কত ধারা, এইটা একটু বললে দেন স্যার। আমাদের চুরি তো 378 ধারা। চুরি 378 দ্বারা, আর হচ্ছে যে ছিনতাই বা সাদাবাজি হচ্ছে 383 দ্বারা, দস্যুতা হচ্ছে 390 দ্বারা, ডাকাতি হচ্ছে 391 দ্বারা, খুন সহকারে ডাকাতি হচ্ছে 396 দ্বারা। সে দেখে নিবে, আমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে, শাস্তিগুলো সহকারে দেওয়া আছে। চুরির শাস্তি 78, বাস গিয়ে 80, কেরানিবাজ চাকর কর্তৃক 81। লাগবে স্যার। হ্যাঁ, শাস্তি লাগবে, শাস্তি লাগবে। আর ছিনতাইয়ের শাস্তি কোথায়? 84। 383 স্যার, বলপূর্বক আদায় সংজ্ঞা দেওয়া হয়েছে, শাস্তি 84-তে। 84 স্যার। আর যে খুন সহকারে ডাকাতি শাস্তি 95-তে, খুন সহকারে ডাকাতি 93-তে। 93 ঠিক আছে। তাহলে নিজের সম্পত্তিতে স্যার এটা পড়বো না, একদম কোন ব্যক্তি কি তার নিজের সম্পত্তি চুরি করতে পারে? হ্যাঁ, পারে। আমরা সাধারণত জানি কোন ব্যক্তি তার নিজের সম্পত্তি চুরি করতে পারে না, তবে কারণ নিজের সম্পত্তি চুরি করা সম্ভব নয়, কিন্তু পারে। যদি ধরো আমি দোকানের মধ্যে ইস্ত্রি করতে জামা দিলাম, তাই না? তো জামা দিয়া ইস্ত্রি করছি, আমি মানে টাকা পয়সা অনেক বাকি হয়ে গেছে, দোকানদার একটু বাইরে গেছে, আমি ইফাকে দোকান থেকে আমার জামা কাপড় তাকে না বলে কি করেছি, নিয়ে আসছি। নিয়ে আসছি। এটার নাম কি? নিজে নিজে চুরি। চুরি করা। পরে জালিয়াতি স্যার আছে। জালিয়াতি গত বছর আসছিল? গত বছর আসছিল জি স্যার, 22 সালে। এটার সাথে স্যার কটা ইম্পর্টেন্ট আছে কিনা স্যার? স্যার অপরাধজনক সম্পত্তি আত্মসাতের সংজ্ঞা। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার কোনটা বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিন। আমি বেশি বেশি ইম্পর্টেন্ট গুলোই পড়াচ্ছি রে বাবু, এখনো বুঝো না কেন? বেশি পড়তে পারতাম না সঞ্জয়, ফোন দিও তো, ফোন দিও। স্যার। ফুল ধরে থেকে দুইটা দেন, দুইটা অনলি দুইটা, সেই দুইটা লেখো স্যার, পড়তে পারতাছি না কিন্তু। ক্লাসিফিকেশন পড়ে যাও। ক্লাসিফিকেশন, জামিন, ডিভিশন, অপরাধজনক সম্পত্তি করছেন জীবনে? কি করে? হ্যাঁ, এখন পর্যন্ত করি নাই স্যার, আর করার সম্ভাবনা নেই। যেটা বললাম সেটা একটু বললেন না স্যার। কি বললাম তো, মানে এখন বলতেন প্রাইমারি এডুকেশন সম্পর্কে। প্রাইমারি আর সানশাইনিং অধিকার কত না আমাদের প্রশ্নটা? আর ওই তো এখানে কিচেন আমি বলতেছি, এটা 5 নম্বর স্যার, 5-এর ক। এটা সহজ। এই প্রশ্নটা আসছে আইন বিজ্ঞান থেকে। কোত্থেকে? আইন বিজ্ঞান থেকে। দেখো, আমরা প্রথমে যে অধিকারটা অর্জন করি সেটা কি? প্রাইমারি মৌলিক অধিকার। জন্মগতভাবে কিছু অধিকার পাই না? জি স্যার, এটা কি অধিকার? প্রাইমারি অধিকার। আর যে অধিকারগুলো আমরা ন্যাচারালি মানে মানে যোগ্যতা বলে কি করি অর্জন করি বা অর্জন করি, সেটা কি অধিকার? মৌলিক অধিকার বা সানশাইনিং অধিকার। দেখো এখানে আমরা তো দিছি না যে আছে তো, কোন ব্যক্তি প্রথমে কোন অধিকার অর্জন করে এবং এই অধিকার ভঙ্গ হলে পরবর্তীতে আরো কি করে? আরো অধিকার জন্মায়। অর্থাৎ একটা অধিকার যেটা আমার ন্যাচারালি, ধরো তুমি তোমার বাবার কি পাইবা, সম্পত্তি পাইবা, এটা কি প্রাইমারি অধিকার। কিন্তু তোমার সম্পত্তিটা তোমাকে না জানাইয়া তোমার কোন চাচা, জ্যাঠা, ভাই, বোন কি করেছে, ওটা নিয়ে গিয়েছে, আত্মসাৎ করেছে। তাহলে এই প্রাইমারি অধিকার লঙ্ঘন হওয়ার ফলে এখন তুমি কি করতেছো? মামলা করার অধিকার জন্মেছে। মামলা করার কি হয়েছে? অধিকার জন্মেছে। এটার নাম কি? বুঝছি কিনা? আর বোঝানো লাগবে? জি স্যার, বুঝেছি।
একটু বুঝে। আচ্ছা দেখো আমরা যেটা বলছি যে 403 আর একটা কত কিন্তু অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ। dishonest misappropriation of কি প্রপার্টি, dishonest misappropriation of property, অসাধুভাবে অর্থাৎ যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসাধুভাবে কি করে আত্মসাৎ করে অথবা নিজের ব্যবহারে কি করে পরিণত করে, সম্পত্তি আত্মসাৎ করে এবং নিজের ব্যবহারে পরিণত করে, তাহলে সে ব্যক্তি কি করে অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ। অসাধুভাবে অপরাধজনক না, ক্রিমিনাল না, মানে অসাধুভাবে সম্পত্তি কি করে ডিসঅনেস্ট, খেয়াল করবেন ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। তাহলে শাস্তি কয় বছর? 2 বছর না? এইটা শাস্তি 2 বছর, আবার অর্থদণ্ডও আছে। সেটা থাকবে। আর এটার সাথে যদি দেখ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট 400 কত দ্বারা 5 দ্বারা কোনো ব্যক্তি যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হবার পর অসাধুভাবে সেই সম্পত্তি আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে পরিণত করে, অর্থাৎ আইনানুগভাবে কোনো সম্পত্তি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর ওই সম্পত্তি আত্মসাৎ করো অথবা নিজের ব্যবহারে কি করো পরিণত করো। অর্থাৎ তুমি একটা সরকারি কর্মকর্তা, তুমি একটা সরকারি দায়িত্বপ্রাপ্ত, তুমি একটা অফিসে আইনানুগভাবে চাকরি পাইছো, তুমি মানে অথবা তুমি একটা মানে বাসাবাড়ির দায়িত্বে আছো আইনানুগভাবে লিগ্যালি, এরপর তুমি ওই সম্পত্তি কি করছো আত্মসাৎ করছো, আত্মসাৎ করে নিজের ব্যবহারে কি করছো পরিণত করছো। এটা আমাদের 406 দ্বারা এটা শাস্তি 3 বছর। কত নম্বর প্রশ্ন স্যার? 5, 6 শাস্তি। ও 405, 6 কোনটা বেশি ইম্পর্টেন্ট? আজকে আজকে কিছু আর বলবেন না? পারি না স্যার, একটু ইম্পর্টেন্ট গুলো বলেন। বলো গান গাও, আমি যে আর পারি না। আমি ইম্পর্টেন্ট গুলোই তোমাদেরকে দিচ্ছি। আসবে। ওকে ওকে। দেখো আমাদের আরেকটা কোশ্চেন আমি একটু বলে যাই, লেস কোশ্চেন দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে ক্রিমিনাল কনস্পাইরেসি, যেটার নাম কি অপরাধমূলক ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্র যেটাকে আমরা বলি কি ক্রিমিনাল অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করার জন্য বা কোনো বৈধ কাজকে অবৈধ উপায়ে করার জন্য যখন ঐক্যমতে উপনীত হয় তখন সেটাকে আমরা কি বলি অপরাধমূলক ষড়যন্ত্র। খেয়াল করবা যারা এখন হয়তো আজকে আমি ওভাবে তাড়াতাড়ি করাচ্ছি, আমরা যারা বার কাউন্সিলে পড়ো বা পড়বা ভবিষ্যতে যার কাছেই পড়ো না কেন বা তোমরা নিজেরা যেভাবে পড়ো না কেন, বার কাউন্সিলের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় টপিক হচ্ছে যে দণ্ডবিধি। আর দণ্ডবিধিকে আমি বলি বার কাউন্সিলের পাস করার প্রধান অস্ত্র। বার কাউন্সিলের এমসিকিউ পাস করার প্রধান অস্ত্র হচ্ছে দণ্ডবিধি। এই দণ্ডবিধিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার কাছে যারা পড়ে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামে 19, 20, 18 এভাবে পায়। তো তোমরা এই দণ্ডবিধিটাকে এমন ভাবে গ্রিপে নিবা, কারণ এখানে যদি আমি 20, 15, 16, 17 পেয়ে যেতে পারি তাহলে আর অন্য সাবজেক্ট গুলো, কারণ আমার 50 দরকার। কত দরকার? 50 দরকার। 100 নম্বরে 50 দরকার বার কাউন্সিলে যখন পড়বা। সেই জন্য দণ্ডবিধিটাকে এমন ভাবে আয়ত্ত নিবা, এখন তো জাস্ট কালকে পরশু পরীক্ষার জন্য পড়ো, পরবর্তীতে এটাকে এমন ভাবে আয়ত্ত নিবা যাতে এটা খুব ইনশাল্লাহ আমার কাছে যারা আসো এমনিতেই সহজ হয়ে যাবে। ওইটা ওই সময় ওইভাবে পড়ালে যদি আল্লাহ যদি সুস্থ রাখে, তো তোমরা ওইভাবে নিজেকে প্রিপেয়ার করবা, অন্তত দণ্ডবিধিটা মানে যাতে ভালোভাবে কি করো আয়ত্ত নিতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোন কোন প্রশ্ন এবার চলে আসি। প্রশ্ন যেগুলো আপনার ম্যারাথন ক্লাস নিলেই হবে স্যার, একটা ছিল। এখন দেখো আমরা প্রশ্ন দিছি 3টে প্রশ্ন ইম্পর্টেন্ট, 3টে করলে বাকিগুলো তো পড়তেই আছে। আমার 2 এর খ গ, 2 এর খ গ, 1 এর ক, 1 এর ক, 5 এর ক, 5 এর ক, ক না গ স্যার?
ক দুইটাই পড়ে দেবে, কত অল্প একটু লেস কোশ্চেন। স্যার 2 এর কখন স্যার? হ্যাঁ 2 এর খ গ ডিসি। শাস্তি দেই নাই, যদি আসে লিখতে পারবো না শাস্তি। প্রথমটা দায় গর্বিত 76 থেকে 106 দ্বারা এটা কম। স্যার এটা গ্রুপ এ না গ্রুপ বি থেকে বলতেছেন? স্যার এটা গ্রুপ এ না গ্রুপ বি? 2 এর খ এবং গ, আর হচ্ছে যে 5 এর ক, ঠিক আছে। আর হচ্ছে যে যারা পড়তে চাও 3 এর ক খ। স্যার এটা কোন গ্রুপ থেকে বলতেছেন? 3 এর ক খ। আর সবার প্রতি অনুরোধ, শীতের যে কোশ্চেন গুলো দেওয়া আছে, সমস্যা প্রবলেম গুলো দেওয়া আছে, ভালো করে দেখে যাবা। আর থেকে পড়বা, ফৌজদারি থেকে পড়বা 1 এর খ, 3 এর ক, 4 এর ক। স্যার টিকা লিখবো স্যার? হ্যাঁ আসছে তো লিখবাই। 6 এর ক, 5 এর ক, 8 এর ক, 6 এর ক। আর বাকিগুলো প্রশ্নগুলো আছে যেগুলো, এগুলো একটু দেখে যাবা। যেমন 8 এর ক প্রশ্নটা মানে কয়েকবার 2018 পরে 21-এ আসছে 8 এর ক, ঠিক আছে। তারপরে যে 7 এর ক খ অনেক বছর প্রশ্নটা আসে না। 7 এর হ্যাঁ 7 এর ক 144 বা 145 21 সালে আসছে। হ্যাঁ এগুলো আমরা দেখে যাইবা। আর হচ্ছে যে 9 নাম্বার থেকে প্রশ্ন প্রবলেমেটিক কোশ্চেন আছে আমাদের 9 নাম্বার। আর চেষ্টা করবা, সবার প্রতি অনুরোধ, চেষ্টা করবা তোমার দণ্ডবিধি থেকে 3টা দেওয়ার, ফৌজদারি কার্যবিধি থেকে 2টা দেওয়ার। 8 এর ক খ 8 এর গ গুলো দণ্ডবিধি দিয়ে 3টা দেবো আর ফৌজদারি থেকে 2টা দেবো। হ্যাঁ দণ্ডবিধি থেকে 3টা দিবেন, ফৌজদারি থেকে 2টা দিবেন। আচ্ছা যাই হোক, আমরা একটু কথা বলি, এবার নিজের কথা বলি। যারা বার কাউন্সিল এমসিকিউ ক্লাস করতে চান আমার কাছে, তারা কালকে বা পরশু দিনের ভিতর নামগুলো দিয়ে দিবেন। অনলাইন ফিজিক্যালি যারা আছো তারা তো আছোই, আর অনলাইন যারা আছো তারা কালকে এবং পরশুর মধ্যে আমাকে নামটা দিয়ে দিবেন। এবং পারলে একটা স্যার মেসেঞ্জারে দিব নাকি? হ্যাঁ মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। স্যার হোয়াটসঅ্যাপ তো আপনি তো দেখেননি হোয়াটসঅ্যাপ, স্যার। আমাদের গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ। হ্যাঁ যারা পড়তে চাও আর কি, আমি জোর করবো না, যার কারণ তোমাদের এটা উইলিংটা তোমার ইচ্ছা। যারা পড়তে চাও তারা কালকে এবং পরশু 2 দিনের ভিতরে আমরা ভর্তিটা করবো। আর পারলে ভর্তিও টাকা দিলেও সমস্যা নেই, ঈদের আগে টাকা দরকার। আর হচ্ছে যে যারা আমাদের এখানে, যারা আমার কাছে পড়ছো তাদের অনেকেরই দেখলাম যে ডিউ আছে অনলাইনের। তো তোমাদের কাছে যারা পড়ছো, ডিউ থাকলে ডিউটা দিয়ে দিবা, বুঝা গেছে? অর্জুন বিশ্বাস কি বলছো? আমাদের এখানে এমসিকিউ কোর্স ফি এখন আমরা এমনি 10,000 অনলাইন নেই আর কি, এই আর কি 2,000 টাকা দিয়ে ভর্তি হতে হয়, বাকি টাকা আস্তে আস্তে দিলেই হবে। এটা কি শুধু এমসিকিউর জন্য? হ্যাঁ এমসিকিউ। স্যার অফলাইনে ভর্তি হওয়া যাবে না? একদম পরীক্ষা শেষ পর্যন্ত ক্লাস হবে। আমারও ক্লাস ওই যে অন্য কোচিং এর মতো না যে কোর্স শেষ হলে তোমাকে ছেড়ে দিব। আমাদের এখানে একদম সর্বশেষ পর্যন্ত, যতদিন পরীক্ষা না হবে ততদিন। তো তোমরা যদি মান্থলিও দাও তাও চলে, অসুবিধা নাই, ঠিক আছে। স্যার অনলাইন ক্লাস কোর্স কত স্যার? হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ যারা যারা ভর্তি হতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নাম দিবে, আমি গ্রুপ করব, ঠিক আছে। অফলাইনে আমি নক করেছি আপনার হোয়াটসঅ্যাপে, কিন্তু আপনি এখনো সিন করেননি স্যার। আসলে মানে হ্যাঁ সত্যি কথা কি, আমি এত ব্যস্ত থাকি ইদানিং, মানে কঠিন, এমনিতেই ব্যস্ত। আমার কাছে যারা আসে আর দেখে আমি ওই শুধু ক্লাসটার সময় একটু ফ্রি থাকি, আর নাহলে সারাদিনে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো আর যারা ঈদের মানে আমাদের এখানে যারা পড়ছো, তোমার কিন্তু টাকা দরকার ঈদের আগে, তোমাদের যেরকম টাকা দরকার স্যারেরও টাকা দরকার, কোর্স টাকা বাকি থাকলে দিয়ে দিবা, ঠিক আছে। ঈদের আগে দিলে ভালো হবে আমার জন্য একটু। বার কাউন্সিলের রিটেন ভাইভা এগুলোর জন্য কেমন? এটা পরে রিটেন তো 5,000 টাকা, এগুলো আসে না পরে। স্যার আসসালামু আলাইকুম স্যার, আইকর জন্য স্যার একটা এগ্রিমেন্ট কনফার্মেশন আপনি দিয়েছেন স্যার, করাইন শেষের 39 নাম্বারটা
আচ্ছা, আপনারা যারা হোয়াটসঅ্যাপে নক দিতেছেন আপনাদের নাম এবং নামটা দিয়ে দিবেন, এরপর আমরা ফোন দিব, ফোন দিয়ে আপনার ফেসবুক আইডিতে গ্রুপে জয়েন করাবো, ঠিক আছে? স্যার আইনজীবী পরীক্ষার প্রস্তুতিমূলক কোনো কোচিং বা ক্লাস হবে? সমস্যা আছে আমার মোবাইল থেকে, বুঝি নাই, আবার বলেন। আমাদের একজন গ্রুপ আছে, তো এখন আমার নাম্বার শুধু আমার নাম্বার থেকে যদি দিই তাহলে হবে না সবাইকে আলাদা আলাদা ভাবে দিতে হবে? মানে সবাই দামগুলো দিতে পারলেন, আর আপনি দিয়ে দিলে হবে, সমস্যা নেই, কিন্তু সবাই দিলে মানে সবার নাম নাম্বার সহ দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবেন, সমস্যা নেই, আমরা ফোন দিব, কেউ অফিস থেকে ফোন দিবে, ঠিক আছে? এখানে আপনারা ওখানে ক্লাসের জন্য আমাদের ফিজিক্যালি ক্লাসটা হয়, ফিজিক্যালি ক্লাসটা আমাদের এখানে ফিজিক্যালি বেস আছে, এই যেগুলো ম্যাক্সিমাম এখানে আছে ফিজিক্যালি ক্লাস হবে, সেটাও মানে আপনার ঈদের পর থেকেই ক্লাস শুরু হবে। আর কারণ যারা অনলাইনে ভর্তি হবো, আপনার বাসা আশেপাশে, আমরা কি সম্ভব হলে ফিজিক্যালি ক্লাস? হ্যাঁ হ্যাঁ, এরকম সুযোগ আছে ইনশাআল্লাহ। ফিজিক্যালি ক্লাস কি রাত্রি হয় নাকি? ফিজিক্যালি ক্লাস শুক্রবার শনিবার বিকালে অথবা সকালে, আর হচ্ছে যে আদারওয়াইজ অন্য ডে গুলোতে সন্ধ্যার পরে, কোনো ক্লাস দিনের বেলায় না। আর শুনেন, আমি একটু বলি, আমি 1 মাস 1.5 মাস হয়তো আজকে আপনাদের জন্য শেষ ক্লাস, এরপরে বাইবার জন্য হয়তো 1-2টা ক্লাস নিব। আপনারা মানে যারা আমার কাছে পড়ছেন আসলে মাঝে মাঝে হয়তো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখাও হতে পারে, পরিচয় দিবেন, একটুকুই যথেষ্ট, আর কিছু না। আর হচ্ছে যে আমার ফ্রিলি ফাইনালের গাইড বের হচ্ছে, যারা যদি আপনাদের ছোট যারা বা জুনিয়র যারা ক্লাস করবে তাদেরকে বলতে পারবেন, একটু আপনারা প্রচার করলে বিষয়গুলো আমার জন্য সুবিধা হয়। আমি অতটা প্রচার করি না, আমি সেই 15 সাল থেকে পড়াই, কিন্তু অতটা প্রচার করি না। আমি বঙ্গবন্ধু ল কলেজের সাথে আছি 15 সাল থেকে, 14 সাল থেকে, এখন হচ্ছে যে কত 25-26 সাল পর্যন্ত। তো ওই কোচিং থেকে আমি কোচিং করে 15 সাল থেকে, তো অতটা প্রচার নেই। আমার প্রচার হচ্ছে আমার স্টুডেন্ট আপনারা, তো একটু প্রচার করবেন, বলবেন গাইড বের হচ্ছে। যারা পড়তে চান তারা, কারো কোনো পার্সোনাল প্রবলেম থাকলে আমাকে নক দিবেন, নিজে মানে ইয়েতে নক দিবেন, কারণ সমস্যা মানুষের থাকতেই পারে, নক দিবেন, বলবেন, আমি যতটুকু কনসিডার করা করবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আরেকটা বিষয় হচ্ছে স্যার, ওই যে আমাদের বার কাউন্সিলের পরীক্ষা দেওয়ার পাশাপাশি একজন সিনিয়রের অধীনে যে কাজ করতে হয় শিক্ষানবিশ, ওইটা কবে থেকে আর ওইটা কিভাবে কি করবে আপনারই তো ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা, ওইটা আগে পাস করে নেন, ইনশাআল্লাহ যেদিন পাস করবেন ইনশাআল্লাহ আমার কাছে আসবেন, দেখা যাক, আল্লাহ ভরসা। স্যার কর আইনজীবী নিবন্ধন সম্পর্কে একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, সংশোধনীটা এখনই দিয়ে দিবেন, নামাজে যাবো তো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে এই 1 মাস বা কয় মাস বা যে কয়দিন পড়াইছি, অনেকে হয়তো আর কথাও হবে না, জানাও হবে না, তো মানে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে ইয়ে করে দিবেন, ক্ষমা করবেন, ঠিক আছে? আর যারা পড়বেন তারা তো ইনশাআল্লাহ ফাইনাল পর্যন্ত, বার কাউন্সিল পর্যন্ত আসেনি, ইনশাআল্লাহ দেখা হবে। স্যার, আপনিও ভালো থাকবেন, ঠিক আছে? যতটুকু চেষ্টা করছি আপনাদের একটু উপকার করার জন্য, জানি না কতটুকু পারছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে নাম দিয়ে রাখো, আমি নামাজ পড়ে আসা এগুলো দেখবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। কালকে আমার একটা দাওয়াত আছে এক জায়গায়, এই জন্য ক্লাসটা দিতে পারবো।